কনকনে পৌষের সকাল, মাঠে মাঠে বাহারি ফসল আর শীতের অনুষঙ্গে প্রকৃতির অপরূপ রূপের খেলা। শিশির ভেজা সকালেই আপনাদের সাথে নিয়ে শুরু করতে চাই একটি চমৎকার দিন। চ্যানেল 24-এর সকালের আয়োজন সবাইকে নিয়ে নতুন দিনটিকে সফল ও সুন্দর করার আয়োজন। শুভ সকাল, আমন্ত্রণ সকাল 24-এ। আজ রবিবার 28 পৌষ 1431 বঙ্গাব্দ এবং 12 জানুয়ারি 2025 খ্রিস্টাব্দ। দর্শক, আপনাদের সাথে রয়েছি আমি সারিকা তাবাসসুম। শীতের সকালে কুয়াশায় মোড়ানো নরম রোদের লুকোচুরি, সরিষা ফুলের সোনালি রঙে ঢাকা প্রান্তর প্রকৃতির কি এক অপরূপ অপার্থিব রূপ। এ দৃশ্য যেন এক জীবন্ত ক্যানভাস। শীতের এই সকালে এই নান্দনিক দৃশ্যের গল্প শোনাতেই কুড়িগ্রাম থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী গোলাম মাওলা সিরাজ। আমরা চলে যাব সেখানে। সিরাজ, শুভ সকাল। সোনালি রঙের সরিষা ক্ষেতের আমরা গল্প তো শুনবই, সেই সাথে সাথে আজকে একটু আমরা কুড়িগ্রামের আবহাওয়া পরিস্থিতি নিয়েও জানবো আপনার কাছ থেকে। সারিকা, শুভ সকাল। আমি দেখতেই পাচ্ছেন যে আমি আছি যে ক্যানভাসের কথা বলেছিলেন, দিগন্ত জোড়া হলুদ ক্যানভাস, সেই হলুদ ক্যানভাসের সামনেই আমি দাঁড়িয়ে আছি। এটি হচ্ছে জেলার নাগেশ্বরী উপজেলার গোবর্ধনকুটি এলাকা, নেওয়াশ ইউনিয়নের। এখানে যদি শুরুতে আমি একটু সরিষা ফুলটাই আপনাকে একটু দেখাতে চাই যে এখানে দিগন্ত জোড়া সরিষা ফুলের ক্ষেত। এখানে আমরা যেটা শুনেছি স্থানীয়দের কাছ থেকে, প্রায় 100 বিঘা সরিষার আবাদ হয়েছে এই জায়গায়। আর এই এলাকায় সকালে আসলে যখন ঢুকলাম তখন সরিষা ফুলের যে একটা গন্ধ, মৌ গন্ধ, সেই সাথে সরিষা ফুলের সাথে যে মৌমাছির যে একটা খেলা, ওড়াউড়ি, মধু সংগ্রহের যে একটা তাড়না, সেই সব দৃশ্য কিন্তু আমরা এখানে দেখেছি। এবং আসলে নান্দনিক একটা দৃশ্য দেখলাম এই গোবর্ধন কুটিতে, যে চারপাশ এমন হলুদে ছেয়ে গেছে, হলুদের ক্যানভাস, হলুদের ছবি, মোট কথা হলুদ রঙের গালিচায় মোড়ানো এই গোবর্ধন কুটির এই এলাকা। আর আবহাওয়ার কথা যদি আপনাকে একটু বলি সারিকা, সকাল থেকেই কিন্তু রোদ উঠেছে। ঠিক সকালে যে যখন সূর্য উঠে ঠিক তখন থেকেই কিন্তু সূর্যের মুখটাও দেখতে পাচ্ছে কুড়িগ্রামবাসী। এবং আজকে কুয়াশা একেবারেই দেখা যায়নি। কালকে সন্ধ্যাও কিন্তু কুয়াশাটা একদম কম ছিল এবং কালকে দিনের বেলা তাপমাত্রা অনেক বেশি ছিল। একই সাথে আজকের তাপমাত্রাটা কিন্তু অনেকটা বৃদ্ধি পেয়েছে। সবকিছু মিলে গত কয়েকদিনের যে শীতের যে পরিস্থিতি ছিল কুড়িগ্রামের, সেই শীতের পরিস্থিতি কিন্তু এখন নেই। গত দুদিন থেকে সেই জায়গাটা একটু টান পড়েছে, অর্থাৎ তাপমাত্রা অনেকটা বেড়েছে। মাঝখানে যে ছন্দ পতন ছিল শীতের, সেটা কিন্তু একেবারে নেই বললেই চলে। তবে স্থানীয় আবহাওয়া অফিস যেটা বলছে যে আরো 2-1 দিনের মধ্যে বা এই জানুয়ারির যে বাকি যে কয়টা দিন আছে, এই কয়টা দিনে আরো 2টি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে এই অঞ্চলের উপর দিয়ে, এই সম্ভাবনা তারা কিন্তু বলেছেন। তো ঠিক সে সময় আবারও কিন্তু মানুষের জনজীবনে একটু দুর্ভোগ নেমে আসতে পারে। তো আপাতত আমরা দুর্ভোগে নেই, আপাতত আমরা হচ্ছে যে আছি আসলে এই যে সরিষা ফুলের দিগন্ত জোড়া সরিষা খেতে, হলুদের সমারোহে। সেখানে আজকের সকালটা যেমন আমরাও আছি, আমরাও একটু দর্শকদের কে দেখালাম যে আসলে এই হলুদের ছবি। সারিকা। সিরাজ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, সরিষার মাঠে রোদের নাচন, প্রকৃতির এক চমৎকার সুরেলা সকাল। আমরা কুড়িগ্রামের এমন একটি চমৎকার সকাল থেকে ঘুরে এলাম। দর্শক, আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী গোলাম মাওলা সিরাজ। শীতের সকালে সকাল এবার একটু আমরা আবহাওয়া বার্তায় চলে যাব, জানবো আজকের দিনের পূর্বাভাস, বিভিন্ন বিভাগগুলোর কি পরিস্থিতি, সেই সাথে গেল 24 ঘন্টার তাপমাত্রা রেকর্ডও আমরা জানবো। ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 27.9 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা ছিল 13.2 ডিগ্রি সেলসিয়াস। রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 25.1 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা ছিল 12.4 ডিগ্রি সেলসিয়াস। রংপুরে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 26.3 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা ছিল 13.2 ডিগ্রি সেলসিয়াস। ময়মনসিংহে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 26.5 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন ছিল 10.4 ডিগ্রি সেলসিয়াস। চায়ের শহর সিলেটে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 27 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন ছিল 12.7 ডিগ্রি সেলসিয়াস। বন্দরনগরী চট্টগ্রামে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 30.3 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন ছিল 15.6 ডিগ্রি সেলসিয়াস। খুলনায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 26.4 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন ছিল 12 ডিগ্রি সেলসিয়াস। বরিশালে সর্বোচ্চ তাপমাত্রা ছিল
26.7 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা ছিল 11.5 ডিগ্রি সেলসিয়াস। দেশের সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায় ছিল 8.2 ডিগ্রি সেলসিয়াস এবং দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল আমবাগানে 31 ডিগ্রি সেলসিয়াস। অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সারা দেশের রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে ও দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। দর্শক, সকাল সকাল আবহাওয়া বার্তাটি তো জেনে নিলাম, এবার একটু সকাল সকাল পত্রিকার পাতায় চোখ না বোলালেই নয়। দর্শক, প্রতিদিনের মতোই হাতে রয়েছে কয়েকটি পত্রিকা। আমরা শুরু করব সমকালের শিরোনামগুলো দিয়ে। সমকালের প্রথম পাতায় প্রথম যে শিরোনামটি আমি পড়ছি, ঘাটে ঘাটে টাকা দিয়েই কীটনাশক অনুমোদন, দেশে কীটনাশকের বাজার 15,000 কোটি টাকার, উদ্ভিদ সংরক্ষণ উইংয়ে শক্তপোক্ত সিন্ডিকেট, কৃষক ঠকিয়ে কর্মকর্তারা মোটা তাজা, মহার্ঘ ভাতায় বাড়তি ব্যয় 7,000 কোটি টাকা। বর্তমান পরিস্থিতিতে মহার্ঘ ভাতা দেওয়ার পক্ষে অর্থনৈতিক ব্যাখ্যা নেই বলেছেন ডক্টর জাহিদ হোসেন, অর্থনীতিবিদ। সাকিবের বোলিংয়ে নিষেধাজ্ঞা বহাল, বোলিংয়ে নিষিদ্ধই থাকছে সাকিব আল হাসান। ইংল্যান্ডের পর ভারতের ল্যাবে পরীক্ষায় ফেল করায় পূর্বের নিষেধাজ্ঞা বহাল থাকছে। 21 ডিসেম্বর ভারতের চেন্নাইয়ে স্যার রামাচন্দ্র সেন্টার ফর স্পোর্টস সায়েন্স ল্যাবে বোলিং অ্যাকশনের পরীক্ষা দেন সাকিব। দর্শক, সমকালের শিরোনামগুলো দেখছিলাম, সমকালের পরে চলে যাব প্রথম আলোতে। প্রথম আলোর প্রথম পাতার শিরোনামগুলোতে চোখ বুলিয়ে নেব। মানুষের পকেট থেকে যাবে 12,000 কোটি টাকা। অনেক পণ্য সেবায় আগে থেকেই উচ্চ হারে কর রয়েছে, নতুন করে কর বৃদ্ধির কারণে দাম বাড়বে। কোন পণ্যে কত শুল্ক কর রয়েছে এখানে দেখানো হয়েছে, প্রথম আলোর প্রথম পাতাতেই রয়েছে। ব্যবসায়ীকে কোপালো সন্ত্রাসীরা, আরেকজনকে অপহরণ। শুক্রবার রাতে এলিফ্যান্ট রোডে ব্যবসায়ী এহতেশামুল হককে কুপিয়ে জখম করার ঘটনার প্রতিবাদে গতকাল মানববন্ধন করা হয়েছে। চাপাতি হাতে 8 থেকে 10 জন দুর্বৃত্ত এক ব্যক্তিকে এলোপাতাড়ি কোপাচ্ছে। চিৎকার করে বাঁচার আকুতি জানাচ্ছেন সেই ব্যক্তি। দিক পরিবর্তন করেছে দাবানল, নতুন হুমকি। লস অ্যাঞ্জেলেসের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ এই দাবানল ছড়িয়ে পড়ার পেছনে প্রধান কারণ হচ্ছে সান্তা অ্যানা নামের ঝোড়ো বাতাস। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলেস কাউন্টি দাবানলে জ্বলছে। টানা 5 দিন ধরে দাবানলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, তাই নিয়ে শিরোনাম করা হয়েছে। দর্শক, প্রথম আলোর পরে আমরা চলে যাব যুগান্তরে। যুগান্তরের শিরোনামগুলো দেখব। শেখ হাসিনা সহ পরিবারের 7 সদস্য দেশে বিদেশের সম্পদের অনুসন্ধান শুরু। দুর্নীতি ও অর্থ পাচারে জড়িত সন্দেহে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ পরিবারের 7 সদস্যের নামে দেশে বিদেশে থাকা অর্থ সম্পদের তথ্য অনুসন্ধানে মিলেছে বাংলাদেশ আর্থিক গোয়েন্দা ইউনিট। লস অ্যাঞ্জেলেসের জরুরি স্বাস্থ্য সতর্কতা জারি, আরও একটি শিরোনাম এখানে করা হয়েছে। যুক্তরাষ্ট্রে তারেক রহমানকে আমন্ত্রণ, ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ দলের 3 নেতাকে আমন্ত্রণ জানানো হয়েছে। সরকার দ্রুততম সময়ে রোডম্যাপ দেবে, নির্বাচন প্রসঙ্গে পররাষ্ট্র উপদেষ্টা। রাজনৈতিক পরিস্থিতি নিয়ে একটা অনিশ্চয়তা চলে আসছে, এমন মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। দর্শক, যুগান্তরের শিরোনামগুলো তো আমরা দেখছিলাম এক পলকে, আমরা চলে যাব দৈনিক ইত্তেফাকে। বর্ধিত ভ্যাট প্রত্যাহার করার দাবি বিভিন্ন মহলের। পেটে ক্ষুধা থাকলে মানুষ সংস্কারের কথা শুনবে না বলেছেন মান্না। ইউনিস সরকারের প্রতি আস্থাহীনতা তৈরি হবে বলেছেন রিজভী। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে এমনিতেই মানুষের নাভিশ্বাস, তার উপর শতাধিক পণ্যে ভ্যাট ও সম্পূরক শুল্ক বাড়ানোয় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে বিভিন্ন রাজনৈতিক দল ও ব্যবসায়িক সংগঠন। বেড়েছে ছিনতাই, চুরি, ডাকাতি। নিয়মিত র্যাব পুলিশের টহল থাকছে না। অরক্ষিত মহাসড়কে বেড়েছে ডাকাতি। রাতে ঢাকায় চলাচলে যাচ্ছে জীবন।
জুলাই ঘোষণাপত্র সরকারকেই দিতে হবে, দাবি শিক্ষার্থীদের। জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র তৈরির লক্ষ্যে রাজনৈতিক দল ও অন্যান্য অংশীজনের সঙ্গে চলতি সপ্তাহে আলোচনা করতে যাচ্ছে সরকার। দর্শক, এই ছিল দৈনিক ইত্তেফাকের প্রথম পাতার প্রধান প্রধান শিরোনামগুলো। আমরা সবশেষে কালের কণ্ঠের শিরোনামগুলো এবারে দেখে নেব। ভ্যাট ট্যাক্সে দুর্বিষহ জীবন, আরও একটি শিরোনাম করা হয়েছে কালের কণ্ঠে। পাশাপাশি শেখ হাসিনার পতনে যুক্তরাষ্ট্রের হাত ছিল না, হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন। কমেছে বাতাস, লস অ্যাঞ্জেলেসে আগুন নিয়ন্ত্রণে আসছে। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের পূর্ব ও পশ্চিম প্রান্তে দুটি বড় দাবানল অবশেষে ফায়ার সার্ভিস কর্মীরা নিয়ন্ত্রণে আনতে শুরু করেছে। দর্শক, কালের কণ্ঠের শিরোনামগুলো আমরা দেখে নিলাম। তবে এই ছিল আজকের দিনের পত্রিকার মোটামুটি প্রধান প্রধান শিরোনামগুলো। দর্শক, এই মুহূর্তের সময় হলো সকাল 24-এর ছোট্ট একটা বিরতির। ফিরছে আরও আয়োজন নিয়ে, আমাদের সঙ্গেই থাকুন। ফিরে এলাম বিরতির পর, আবারও আমন্ত্রণ সকাল 24-এ। দর্শক, সকাল 24 আয়োজনে আমরা প্রায় প্রতিদিনই চেষ্টা করি বিভিন্ন জেলা থেকে বাজার পরিস্থিতি নিয়ে আপনাদের একটু অবগত করতে। আজ আমরা চলে যাব সাতক্ষীরাতে। সাতক্ষীরা থেকে বাজার পরিস্থিতি নিয়ে জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী আমিনা বিলকিস ময়না। ময়না, শুভ সকাল। আমরা একটু সাতক্ষীরার বাজার পরিস্থিতি নিয়ে জানতে চাই আপনার কাছ থেকে। সারিকা, আমি দাঁড়িয়ে আছি সুলতানপুর বড় বাজার। এই বাজারটিতে পাইকারি এবং খুচরা মূল্যের বাজার। এই বাজারে এখন কিন্তু পাইকারি যে আড়তে সবজি বিক্রি হচ্ছে, খুচরা মূল্যের যে বিক্রেতারা তারা কিন্তু এখন ভিড় জমাচ্ছেন পাইকারি আড়তে। সেই পাইকারি আড়ত থেকে তারা সবজি কিনছেন এবং তারা একটু বাদেই তাদের পসরা সাজিয়ে বসবেন এবং বিক্রি করবেন। আমি একটু দেখাতে চাচ্ছি যে আসলে এখানে কিন্তু ভরপুর শীতকালীন যে সবজি, সেই সবজিতে কিন্তু ভরপুর। ফুলকপি আছে, ব্রোকলি, শালগম, বেগুন, সিম, পালং শাক, মূলা, ওলকপি সব কিছুই কিন্তু যোগান আছে এবং চাহিদার চেয়ে বেশি যোগান আছে। আসলে এগুলো ফুলকপি যেমন 8 টাকা দরে বিক্রি হচ্ছে, ওলকপি 5 টাকা, বাঁধাকপি 5 টাকা, এরকম বিক্রি হচ্ছে। তো আমি একজন বিক্রেতার কাছে একটু জানতে চাইবো, আসলে এই যে এত স্থিতিশীল অবস্থা এবং বাজারে এত কম দামে সবজি বিক্রি হচ্ছে, এর কারণ কি? আমদানি বেশি, এক চান্সে উঠি সব, প্রত্যেকটা পণ্যই এক চান্সে উঠিছে, বুঝছেন? এই জন্য আমদানি বেশি হলে প্রত্যেকটা পণ্যের দাম কমে যায়। যেমনটি শুনছিলাম, আসলে এখানে একজন ক্রেতা আছেন, আমরা ক্রেতার কাছে শুনবো যে এখন বাজারে এই যে সবজির দাম কমেছে কেমন লাগছে? সবজিতে কি হবে, সবজিতে তো সবজি ছাড়া আর বাকিগুলো তো সব দাম বেশি আছে। সবজিতে একটু মানে স্বস্তি ফিরে আইছে, তাছাড়া আর কিছু না। হ্যাঁ, যেমনটি শুনছিলাম যে সবজির বাজারে, কাঁচা সবজির বাজারে স্বস্তি ফিরে এসেছে। আমরা একটু আরেকজন বিক্রেতার কাছে যাচ্ছি। এখানে এই যে দেখতে পাচ্ছেন অনেক সবজি, এই সবজির পসরা সাজিয়ে এখানে বসে আছেন। আচ্ছা, এখানে এই যে সবজির দাম এখন কেমন যাচ্ছে? হ্যাঁ, কেমন যাচ্ছে? এখন দাম তো কম যাচ্ছে, তার কারণ হচ্ছে এখন সবজি আমদানি উঠেছে বাজারে, যার কারণে দাম কম যাচ্ছে। এরা মনে করেন আবার সপ্তাহের মধ্যেই আবার ইনশাল্লাহ এর দাম আর বাড়বে, এক সপ্তাহের ভিতরে দাম আর বাড়বে আশা করা হচ্ছে। জি, আসলে যেমনটি শুনছিলাম এখানে কিন্তু টমেটো 30 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে, কাঁচামরিচ 30 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। কিন্তু এই যে দাম কম, এখন স্থিতিশীল অবস্থা,
গেল সপ্তাহে এমনটি হয়েছে যে ফুলকপি মাঠেই পচেছে, কৃষকের মাথায় হাত উঠে গিয়েছে। এখন কিন্তু সেটি একটু হলেও কৃষকের মনে স্বস্তি ফিরে এসেছে যে তারা এখন একটু দাম পাচ্ছে। তো এই ছিল সবজির বাজারের সর্বশেষ পরিস্থিতি। সারিকা। আমিনা বিলকিস ময়না, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমরা সবজির বাজারের স্বস্তির খবর জানছিলাম। এবারে আরও একটি সুসংবাদ আপনাদের দেই। দর্শক, ফরিদপুর শহরতলির কোমরপুরে বায়োগ্যাস প্ল্যান্ট করে স্থানীয় বাসিন্দাদের জ্বালানির চাহিদা পূরণ করছেন তানিয়া আক্তার। তরুণী নারী উদ্যোক্তা কেঁচো সার উৎপাদনে সফল হবার পর এবার বায়োগ্যাস প্ল্যান্টেও পাচ্ছেন সফলতা। আমরা আরও একটি প্রতিবেদনের মাধ্যমে বিস্তারিত জেনে আসব। ফরিদপুর শহরতলির বাসিন্দা তানিয়া আক্তার কেঁচো সার বা ভার্মিকম্পোস্ট উৎপাদন করে দেখেছেন সফলতার মুখ। এবার বায়োগ্যাস প্ল্যান্টেও মিলেছে সফলতা। ফরিদপুর সদরের 60টি গরুর খামার থেকে মাসে 50 কেজির 3500 বস্তা গোবর সংগ্রহ করেন। বায়োগ্যাস প্ল্যান্টে প্রতিদিন 5 টন গোবর ব্যবহার করে উৎপাদন করা হয় 100 ঘনফুট গ্যাস। পাশাপাশি উৎপাদন করছেন জৈব সার। যে গোবরটা দিয়ে আমি গ্যাস উৎপাদন করি, সেই গ্যাসের তো আমি মানুষের কাছে সাপ্লাই করি। তারপরে বাকি যে গোবরটা থাকে, ওই গোবরটা থেকে আমার প্রতিদিন 1 টন করে সার উৎপাদন হচ্ছে। 60টি পরিবারকে বায়োগ্যাস সরবরাহ করেন তানিয়া। দাম নির্ধারণ করা হয়েছে 1100 টাকা। সিলিন্ডারের থেকে কম দামে বায়োগ্যাস পেয়ে খুশি স্থানীয়রা। এখান থেকে গ্যাসটা নিছি, নেওয়াতে আমার অনেক সাশ্রয় হয়েছে এবং আমি 24 ঘন্টা গ্যাস পাচ্ছি। সিলিন্ডারের থেকে এই গ্যাসটার তাপমাত্রা বেশি, আমার রান্নায় সাশ্রয় হবে। 1100 টাকায় আমার পুরো মাস চলে যাবে। গ্যাস সিলিন্ডারের চেয়ে বায়োগ্যাস ব্যবহার নিরাপদ, তাই বায়োগ্যাস উৎপাদনে সহযোগিতা করছে জেলা প্রাণী সম্পদ অধিদপ্তর। ভালো উদ্যোক্তা হয় তাকে আমরা বাছাই করেছি এবং এলএলবি প্রকল্প থেকে তাকে যত খরচ গেছে তার 40% তারা বিয়ার করছে এবং বাকি 60% সে নিজে খরচ করছে। বায়োগ্যাসের এই প্ল্যান্ট করতে খরচ হয়েছে 25 লাখ টাকা, আর এটি থেকে প্রতি মাসে আয় হয় 60,000 টাকা। হাসানুজ্জামান, চ্যানেল 24, ফরিদপুর। দর্শক, তরুণ উদ্যোক্তা তানিয়ার বায়োগ্যাস উৎপাদনের চমৎকার একটি প্রতিবেদন আমরা দেখে এলাম। এবার একটু জন্মদিনের শুভেচ্ছা না জানালেই নয়। দর্শক, আজ 12 জানুয়ারি। আজকের এই দিনটি আপনাদের কিংবা আপনাদের প্রিয়জনের যাদের জন্মদিন, তাদেরকে সকাল 24 পক্ষ থেকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। আপনার দিনটি অনেক রঙিন কাটুক এই কামনা করছি। দর্শক, আপনাদের পাশাপাশি আজকের এই দিনটিতে কোন কোন বিখ্যাত ব্যক্তির জন্মদিন আমরা এক নজরে দেখব, তাদের শুভেচ্ছা জানাবো। সেই সাথে সাথে আমরা কয়েকটি তাদের বিখ্যাত কাজ নিয়েও জেনে আসব। 1876 সালের এই দিনে জন্মগ্রহণ করেন জন আমেরিকান লেখক গ্রিফিথ জ্যাক লন্ডন। তার প্রকৃত নাম জন গ্রিফিথ চেনে। দ্য কল অব দি ওয়াইল্ড, হোয়াইট ফ্যাং, দ্য রোড, দি আয়রন হিল, দ্য সি উলফ তার বিখ্যাত গ্রন্থ। দি কল অব দি ওয়াইল্ড বইটি তাকে ভীষণ জনপ্রিয়তা এনে দেয়। 1890-এর দশকে কানাডার ক্লন্ডিকে সোনার খনি আবিষ্কারের সময়কালে এই বইটি প্রকাশিত হয়। 1910 সালের এই দিনে জন্মগ্রহণ করেন জার্মান মার্কিন চলচ্চিত্র অভিনেত্রী লুইস রাইনার। একাধিক একাডেমি পুরস্কার বিজয়ী প্রথম অভিনয়শিল্পী তিনি। রাইনার 16 বছর বয়সে জার্মানিতে অস্ট্রিয়ার প্রধান সারির মঞ্চ পরিচালক মাক্স রেইনহার্টের অধীনে তার অভিনয় জীবন শুরু করেন। তার মৃত্যুকালে তিনিই ছিলেন সবচেয়ে দীর্ঘজীবী অস্কার বিজয়ী। 1921 সালের এই দিনে জন্মগ্রহণ করেন বাঙালি কবি ও সাংবাদিক আব্দুল গনি হাজারী। ব্রিটিশ শাসিত ভারতের শোষণ, দারিদ্রতাকে তুলে এনেছেন তার কবিতায়। সাহিত্যে অবদানের জন্য তিনি 1964 সালে ইউনেস্কো পুরস্কার ও 1972 সালে বাংলা একাডেমি পুরস্কার এবং সাংবাদিকতায় অবদানের জন্য 1990 সালে মরণোত্তর 21 পদক লাভ করেন। 1987 সালের এই দিনে জন্মগ্রহণ করেন রুশ সঙ্গীত শিল্পী নিকোলাই ইভানোভিচ নসকভ। তিনি 1987 থেকে 1990 সাল পর্যন্ত হার্ড রক ব্যান্ড গোর্কি পার্কের কণ্ঠশিল্পী ছিলেন। তিনি 5 বার গোল্ডেন গ্রামোফোন পুরস্কার জয়ী হন। 1990-এর দশকের শেষের দিকে তিনি নিকোলাই ব্যান্ডে দলভুক্ত হন। এ পর্যন্ত তার 6টি একক অ্যালবাম বের হয়েছে। দর্শক, 175 বছরের মধ্যে সবচেয়ে উষ্ণতম বছর রেকর্ড করল 2024 সাল। বিশ্বে প্রথমবারের মতো প্রাক শিল্প যুগের তুলনায়
1.5 ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যাওয়ার হয়েছে 2024 সালে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছেন। আমরা আরো একটি বিস্তারিত জানব প্রতিবেদনের মাধ্যমে। কার্বন নিঃসরণ, বন উজাড়, অপরিকল্পিত বর্জ্য ব্যবস্থা, দীর্ঘদিন থেকেই ধরিত্রীর ওপর যত অত্যাচার করেছে মানুষ, যুগে যুগে তার প্রতিশোধ নিয়েছে প্রকৃতি। কখনো বন্যা, ঘূর্ণিঝড় কিংবা চরমভাবাপন্ন আবহাওয়ায় মানুষ পেয়েছে তার কৃতকর্মের প্রতিদান, যার ধারাবাহিকতায় গেল 10 বছরের প্রতিটি বছরে ছিল উষ্ণতম বছর। 2014 থেকে একটি বছর উষ্ণতায় ছাড়িয়ে গেছে আগের বছরকে। তবে এই পরিকল্পিত প্রতিযোগিতায় শেষ পেরেকটি ঠুকল 2024 সাল, কারণ গেল বছরটি ছিল বিশ্বের ইতিহাসে সবচেয়ে উষ্ণতম বছর। 1850 সালে রেকর্ড শুরু হওয়ার পর থেকে এতটা গরম কোনোদিন দেখেনি এই গ্রহ। সার্বিক হিসাব বলছে পারদ চড়েছে 1.5 ডিগ্রি সেলসিয়াস। ইউরোপের জলবায়ু পরিবর্তন বিষয়ক সংস্থা কোপারনিকাস ক্লাইমেট চেঞ্জ সার্ভিস তাপমাত্রার এই নতুন রেকর্ডের কথা নিশ্চিত করেছে। সংস্থাটির পরিচালক কার্লো বুওনটেম্পো জানান, 2024 সালের প্রত্যেকটি মাস প্রাক শিল্প যুগের তুলনায় সবচেয়ে উষ্ণ ছিল, যার প্রভাব পড়েছে বাস্তুতন্ত্রে। উষ্ণ তাপমাত্রার অন্যতম কারণ হচ্ছে বায়ুমণ্ডলে গ্রিনহাউস গ্যাসের বৃদ্ধি। তাপমাত্রা কতটা উষ্ণ হবে তা নির্ভর করে ভবিষ্যতে গ্রিনহাউস গ্যাসের বৃদ্ধির ওপর। তবে এল নিনো এবং লা নিনোর মতো জিনিসগুলো মাঝে মাঝে তাপমাত্রা পরিবর্তনে ভূমিকা রাখে। শেষ দশকে প্রায় প্রতি বছরই বেড়েছে কার্বন ডাই অক্সাইড নিঃসরণের পরিমাণ। এমন লাগাম ছাড়া তাপমাত্রার পেছনে যা অন্যতম প্রভাবক। এছাড়া জীবাশ্ম জ্বালানির ব্যবহার, বনাঞ্চল ধ্বংস এবং জলবায়ুর আকস্মিক পরিবর্তনকে দুষছেন বিশেষজ্ঞরা। আজ নাসা তাদের বার্ষিক তাপমাত্রার আপডেট দিয়েছে এবং 2024 সাল ছিল রেকর্ডের সবচেয়ে উষ্ণ বছর। আমরা কেবল তাপমাত্রার পরিবর্তন দেখতে পাচ্ছি না, আমরা বিশ্বজুড়ে মানুষ এবং বাস্তুতন্ত্রের ওপর প্রভাব দেখতে পাচ্ছি। বিশ্বে কার্বন ডাই অক্সাইড নিঃসরণে সবচেয়ে এগিয়ে আছে যুক্তরাষ্ট্র, ইউরোপ, চীন, ভারত। চীনে কার্বন ডাই অক্সাইড নিঃসরণ বেড়েছে 0.2% এবং ভারতে বেড়েছে 4.6%। ইপসিতা জামান, চ্যানেল 24। দর্শক, আয়োজনের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। দেখা হবে নতুন দিনে নতুন সব তথ্য আর আয়োজন নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, চ্যানেল 24 এর সাথেই থাকুন। সবাইকে আরও একবার জানাই শুভ সকাল।